বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল সম্পর্কে আলোচনা করব। গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল বাংলা সিংহাসনে বসেন। পাল বংশের আঞ্চলিক রাজ্যকে এক সর্বভারতীয় সাম্রাজ্যে তিনি পরিণত করেন। প্রাচীন যুগের বাংলায় যে সকল রাজার নাম পাওয়া যায় তাদের মধ্যে ধর্মপাল শ্রেষ্ঠত্বের দাবি করতে পারেন। গুজরাটি কবি সোজঢলের মতে ধর্মপাল ছিলেন উত্তরাপথস্বামীন। ধর্মপালের সিংহাসনে বসার সময় উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য নিয়ে ত্রিশক্তি দ্বন্দ্ব আরম্ভ হয়। এই ত্রিশক্তির মধ্যে বাংলার পাল শক্তি ছিল অন্যতম। মালব বা রাজপুতনা থেকে প্রতিহার শক্তি পূর্ব দিকে রাজ্য বিস্তার করে কনৌজ অধিকার করার চেষ্টা করে। পূর্ব ভারত বা মগধ থেকে ধর্মপাল প্রতিহার শক্তিকে দমিয়ে কনৌজ নিজ অধিকারে রাখার চেষ্টা করেন। এদিকে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট শক্তি এসে পাল ও প্রতিহারকে পরাস্ত করে কনৌজে আধিপত্য স্থাপনের চেষ্টা করে। এইভাবে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এই ত্রিশক্তির দ্বন্দ্ব আরম্ভ হয়। ত্রিশক্তির দ্বন্দ্বের বৈশিষ্ট্য ছিল এই যে তিনটি শক্তিই ছিল প্রান্তিক বা প্রান্তসীমার। তিনটি শক্তির লক্ষ্য ছিল মধ্যদেশ বা উত্তরপ্রদেশ, বিশেষত কনৌজ অধিকার করা। কারণ অষ্টম ও নবম খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের রাজধানী কনৌজকেই ভারতের প্রধান শাসনকেন্দ্র মনে করা হতো। পশ্চিম এশিয়ার যোদ্ধা জাতিগুলির নিকট যেমন ছিল ব্যাবিলন, টিউটন জাতীয় বর্বরদের কাছে যেমন ছিল রোম আকর্ষণের বস্তু, সেরূপ অষ্টম ও নবম শতকের রাজবংশগুলির কাছে কনৌজ বা মহোদয়শ্রীর উপর অধিকার ছিল মর্যাদা ও সার্বভৌমত্ব লাভের মানদণ্ড। পাল প্রতিহার শক্তি যদিও উত্তর ভারতে অবস্থিত ছিল, রাষ্ট্রকূট শক্তি ছিল দক্ষিণ ভারতে। উত্তর ভারতে কনৌজের আধিপত্য নিয়ে পূর্বাঞ্চলের পাল ও পশ্চিমাঞ্চলের প্রতিহারের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক হলেও দক্ষিণ থেকে রাষ্ট্রকূট তাতে যোগ দিয়ে এই দ্বন্দ্বকে ত্রিকোণ দ্বন্দ্বে পরিণত করে। সম্ভবত রাষ্ট্রকূট শক্তি মনে করত যে উত্তর ভারতে পাল বা প্রতিহার যে কোনো একক শক্তির প্রাধান্য স্থাপিত হলে তারা পরবর্তী পদক্ষেপ হিসাবে রাষ্ট্রকূটকে আক্রমণ করবে। এই কথা ভেবে রাষ্ট্রকূটরা প্রতিরোধমূলক আক্রমণ চালায়। ধর্মপাল মগধ জয় করে দোয়াবের এলাহাবাদ ও প্রয়াগ পর্যন্ত গঙ্গার উপকূল ধরে অধিকার বিস্তার করলে বৎসরাজ প্রতিহার তাকে বাধা দিতে দোয়াবে এগিয়ে আসেন। দোয়াবের যুদ্ধে ধর্মপাল পরাস্ত হন, কিন্তু বৎসরাজ তার বিজয় স্থায়ী করার আগেই দক্ষিণের রাষ্ট্রকূট রাজা ধ্রুব বৎসরাজকে পরাস্ত করে রাজপুতনার মরু অঞ্চলে বিতাড়িত করেন। ধ্রুব এরপর ধর্মপালকে পরাস্ত করার জন্য এগিয়ে এলে ধর্মপাল তাকে বাধা দেন। রাষ্ট্রকূট বল্লমধারী পদাতিক ধর্মপালকে পরাস্ত করলেও এই জয় স্থায়ী হয়নি। ধ্রুব দক্ষিণে নিজ রাজ্য থেকে বেশি দিন দূরে থাকতে না পেরে দক্ষিণে ফিরে যান। এই শক্তি শূন্যতার সুযোগে ধর্মপাল তার হৃদশক্তি পুনঃপ্রতিষ্ঠিত করেন। হলিমপুর তাম্রলিপ্ত, মুঙ্গের লিপি প্রভৃতি থেকে জানা যায় যে রাষ্ট্রকূট ও প্রতিহার উভয় শক্তির সামরিক দুর্বলতার সুযোগে ধর্মপাল উত্তর ভারতের বহু স্থান অধিকার করেন। নারায়ণ পালের ভাগলপুর তাম্রলিপি থেকে জানা যায় যে ধর্মপাল কনৌজের সিংহাসন থেকে ইন্দ্রায়ুধকে বিতাড়িত করে চক্রায়ুধকে নিজের হাতের পুতুলে পরিণত করেন।
ধর্মপালের সামন্ত রাজা হিসাবে চক্রায়ুধ রাজত্ব করতে থাকেন। ধর্মপাল দূরবর্তী অঞ্চলে অধীনস্থ সামন্তের দ্বারা শাসনের নীতি গ্রহণ করেন। ধর্মপাল উত্তর ভারতের নানা অঞ্চলে জয় করে কনৌজে যে দরবারের অনুষ্ঠান করেন তাতে উত্তর ভারতের নানা অঞ্চলের রাজারা উপস্থিত হয়ে তার প্রতি বশ্যতা জানান বলে খলিমপুর লিপিতে বলা হয়েছে। এই রাজাদের মধ্যে ছিলেন 1 ভোজ বেরার, 2 মৎস্য জয়পুর ও আলোয়ার, 3 মদ্র মধ্য পাঞ্জাব, 4 কুরুপ পূর্ব পাঞ্জাব থানেশ্বর, 5 যদু পাঞ্জাব, 6 জবন উত্তর পূর্ব ভারত অথবা সিন্ধুর মুসলিম রাজ্য, 7 অবন্তী রাজপুতানা, 8 গন্ধার পশ্চিম পাঞ্জাব, 9 কাংড়া উপত্যকায় কির বা গন্ধার ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল মমিন চৌধুরীর মতে খলিমপুর লিপিতে সামন্ত রাজাদের উপর ধর্মপালের আধিপত্য স্থাপন সম্পর্কে অতিশয়োক্তি আছে। ধর্মপালের পক্ষে এত বড় রাজ্য জয় করা সম্ভব ছিল না বলে তিনি বলেছেন। কিন্তু মুঙ্গের লিপি ও গুজরাটি কবি সোড্ঢলের উদয় সুন্দরী কথা কাব্যে খলিমপুর লিপির বিবরণ সমর্থিত হচ্ছে। ডক্টর মজুমদারের মতে ধর্মপাল সমগ্র সাম্রাজ্যে প্রত্যক্ষ শাসন করতেন না। বাংলা ও বিহার ছিল তার প্রত্যক্ষ শাসনে। বাংলা বিহার ছিল তার সাম্রাজ্যের হৃৎপিণ্ড। কনৌজ তার প্রত্যক্ষ শাসনে না হলেও তার বিশেষ এখতিয়ারে ছিল। তার বাইরে পাঞ্জাব পর্যন্ত, মালব রাজপুতানা পর্যন্ত তার সামন্ত রাজ্য ছিল। এই সামন্ত রাজারা তার প্রতি আনুগত্য জানাতেন। ডক্টর মজুমদারের মতে খলিমপুর লিপি একটি সমকালীন উপাদান। এই লিপির সাক্ষ্যকে অবিশ্বাস্য করার কারণ নেই। ধর্মপালের রাজত্বের শেষ দিকে তাকে পুনরায় ত্রিশক্তি দ্বন্দ্বে ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। বৎসরাজের পুত্র নাগভট্ট প্রতিহার, সিন্ধু, বিদর্ভ, অন্ধ্র প্রভৃতি রাজ্যের সঙ্গে মিত্রতা স্থাপন করে ধর্মপালকে মিত্রহীন করেন। তারপর তিনি কনৌজ আক্রমণ করে ধর্মপালের সামন্ত ও প্রতিনিধি চক্রায়ুধকে বিতাড়িত করেন। এই অবস্থায় সম্ভবত ধর্মপাল রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের সাহায্য চান। রাষ্ট্রকূট রাজকন্যা রন্না দেবী ছিলেন ধর্মপালের পত্নী, কিন্তু রাষ্ট্রকূট হস্তক্ষেপের আগেই কনৌজ পুনরুদ্ধারের জন্য ধর্মপাল এগিয়ে যান। প্রতিহার রাজাদের গোয়ালিয়র লিপি থেকে জানা যায় যে এই যুদ্ধে ধর্মপাল পরাস্ত হন। যুদ্ধটি সম্ভবত মুঙ্গেরে অনুষ্ঠিত হয়। পাল লিপিতে এই যুদ্ধের কোনো উল্লেখ নেই। ইতিমধ্যে রাষ্ট্রকূট শক্তি দক্ষিণ থেকে আক্রমণ চালায়। রাষ্ট্রকূট শক্তি প্রতিহারদের হাত থেকে বিজয়লক্ষ্মীকে ছিনিয়ে নেয়। রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দ নাগভট্ট প্রতিহারকে পরাস্ত করেন। বাঁশগাছ যেমন ঝড়ের সময় নুয়ে পরে সোজা হয়ে যায়, ধর্মপাল রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দের কাছে সেইরূপ বেতসী বৃত্তি দেখান। তিনি স্বেচ্ছায় রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দের কাছে বশ্যতা স্বীকার করেন। ডক্টর মজুমদারের মতে রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দ দক্ষিণে ফিরে গেলে উত্তরে যে শক্তিশূন্যতা দেখা দেয় তার সুযোগে ধর্মপাল তার লুপ্ত ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করেন। সম্ভবত তার জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আর কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। এইভাবে ধর্মপাল বাংলার একটি প্রাদেশিক রাজ্যকে এক উত্তর ভারতীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠিত করেন। ডক্টর মজুমদারের মতে ধর্মপালের রাজত্বকে বাঙালি জীবনের সুপ্রভাত বলা চলে। তার কূটনৈতিক ও সামরিক কৃতিত্বের কথা আগেই বলা হয়েছে। শশাঙ্ক কনৌজ জয় করলেও
তা অধিকারে রাখতে পারেননি। ধর্মপাল কনৌজ জয় করে তার সামন্ত চক্রায়ুধকে কনৌজে বসিয়ে দেন। সোড্ডলের মতে তিনি ছিলেন উত্তরাপথ স্বামীন। খলিমপুর ও মুঙ্গেল লিপির সাক্ষ্য থেকে মনে হয় যে ধর্মপাল তার বিশাল সাম্রাজ্য নিজ বাহুবলেই বিস্তার করেন, কিন্তু ভাগলপুর লেখর সাক্ষ্য থেকে জানা যায় যে তার ভ্রাতা বাকপাল ও তার ব্রাহ্মণ মন্ত্রী গর্গের সহায়তায় তিনি সফলতা লাভ করেন। যাই হোক, তৃতীয় গোবিন্দ উত্তর ভারত থেকে চলে গেলে ধর্মপাল তার ঋতগৌরব পুনরুদ্ধার করেন। ডক্টর মজুমদারের এই অভিমত কোনো গবেষক স্বীকার করেন না। তারা বলেন যে নাগভট্ট প্রতিহারের কাছে পরাজয় ও রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দের প্রতি বশ্যতা জ্ঞাপন ধর্মপালের সার্বভৌমত্বের হানি করে। যে সকল রাজা আগে তার প্রতি বশ্যতা জানান তারা আর তাকে অধিরাজ হিসাবে মান্য করতেন কিনা সন্দেহ। ডক্টর মজুমদার অবশ্য ধর্মপালের পুত্র দেবপালের সাফল্যের কথা মনে রেখেই বলেছেন যে ধর্মপাল রাষ্ট্রকূট শক্তির অপসারণের পর নষ্ট ক্ষমতা পুনরুদ্ধার করেন। পিতার সাম্রাজ্য না পেলে দেবপালের পক্ষে এত সাফল্য লাভ করা সম্ভব হতো না। সবশেষে বলা যায়, ধর্মপালের রাজত্বকালে শিক্ষা সংস্কৃতির বিশেষ উন্নতি হয়। তিনি মগধের নিজের নামে বিক্রমশিলা বিহার স্থাপন করেন। ধর্মপালের অন্য নাম ছিল বিক্রমশীল দেব। তিনি সম্ভবত অদন্তপুরী বিহার স্থাপন করেন। তিনি সোমপুরী বিহার আংশিক স্থাপন করেন। এই সকল বিহারে বিদ্যাচর্চা, অধ্যাপনা ও ধর্মচর্চা হতো। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। ধর্মপাল বৌদ্ধ ধর্মের প্রতি তার অনুরক্তির জন্য পরম সৌগত বলে কোনো লিপিতে আখ্যাত হয়েছেন। তার লিপিতে ধর্মচক্রের চিহ্ন খোদিত দেখা যায়। বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র ছিলেন তার গুরু। তবে ধর্মপাল ভারতীয় সংস্কৃতির রীতি অনুসারে ধর্মসহিষ্ণুতা নীতি অনুসরণ করতেন। ধর্মপাল দেবের আমলে বাংলার আর্থিক উন্নতি বিশেষভাবে ঘটেছিল। উন্নত কৃষি ও বাণিজ্য বাংলাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত করে। পাল যুগে বাংলা সাহিত্য, চর্যাপদ, চিত্রকলা ও ভাস্কর্যের বিকাশ ঘটে। ধর্মপালের যুগে এর বিকাশ দ্রুত ঘটে। দেখা হচ্ছে পরবর্তী